নানা রকম ফুলের গাছ, প্রতিটি গাছে ফুল ফুটেছে। সকালে এবং সন্ধ্যায় গাছগুলিকে নিয়মিত জল দেওয়া হয়। বর্ষা ঝাঁঝরি নিয়ে গাছে পানি দিতে লাগলো। অভ্র এসে পাশে দাঁড়ালো, তারপর জিজ্ঞেস করলো, ফুলের বাগান কে করেছে? আমি। অভ্র ইতস্তত করে একটু সময় পর বলল, ও, এটা নে, ধর। বর্ষা না তাকিয়ে বলল, কি? আইসক্রিম সবার জন্য আনা হয়েছে, আর এটা তোর। বর্ষার হাত ভিজে গেছে। সে বলল, আমার হাতে কাদা লেগে আছে। অভ্র বলল, আমি ফ্রিজে রাখছি, মনে করে খাবি। আচ্ছা। বর্ষা হাত মুখ ধুয়ে রুমে এলো। বিছানায় আরাম করে বসে ফোন স্ক্রল করছে। হঠাৎ আইসক্রিমের কথা ভেবে সে নিচে গেলে নেমে ফ্রিজের দিকে এগিয়ে গেল। ফ্রিজে আইসক্রিম নেই। বর্ষা ভালো করে খুঁজেও পেল না। তখন দেখলো তার বড় বোন মুন্নি আইসক্রিম খেতে খেতে এগিয়ে আসছে। বর্ষা তাকে ডেকে বলল, এই আপু, আইসক্রিম পেয়েছো? মুন্নি বলল, এটা ফ্রিজে ছিল। বর্ষা আসিমা বেগমের উদ্দেশ্যে বলল, ও বড় মা, তোমার মেয়ে আমার আইসক্রিম খাচ্ছে। মুন্নি বলল, এটা কি তোর ছিল? আমি জানতাম না। এখন কাঁদিস না, আমি তোকে আরেকটা এনে দেব। তিন্নি বলল, ভুল করে খেয়ে ফেলেছে, তুই এখন পড়তে যা। আমি অপূর্বকে দিয়ে তোর জন্য 2টো আইসক্রিম আনিয়ে রাখবো। বর্ষা রাগী গলায় বলল। একটাও লাগবে না। বর্ষা চলে গেছে। তিন্নি মুন্নির উদ্দেশ্যে বলল, তুই কি ছোট, ওর আইসক্রিম খেতে হবে কেন? মুন্নি অপরাধী কণ্ঠে বলল, আমি জানতাম না যে আইসক্রিম বর্ষার। ভেবেছিলাম একটা বেশি হয়েছে বলে ফ্রিজে রেখেছে। রাত 8টা। বাড়ির সবাই খাবার টেবিলে বসে অপেক্ষা করছে। অভ্র এখনো নামছে না। পাপিয়া বেগম বললেন, বর্ষা, হ্যাঁ মা। অভ্রকে ডেকে নিয়ে আয়, সবাই তার জন্য অপেক্ষা করছে। ছেলেটা এত দেরি করছে কেন? যাচ্ছি। বর্ষা অভ্রর ঘরের ভেজানো দরজা দিয়ে মাথা গলিয়ে বলল, অভ্র ভাই, আসবো? ভেতর থেকে একটা আওয়াজ এলো। কি চাই? সবাই রাতের খাবার খাবে, আপনার জন্য অপেক্ষা করছে। অভ্র চমকে উঠল। এত তাড়াতাড়ি ডিনার? অভ্র আবার বলল, বর্ষা ভেতরে আয়, তোর জন্য আমার থেকে একটা উপহার আছে। খুশি হয়ে ঘরে ঢুক। অভ্র বাড়ির সবার উপহার নিয়ে এসেছিল, তাদের দিয়েছে। বর্ষাকে দেয়নি। সে বলেছিল ওটা অন্য বেগে আছে, বের করে পরে দেবে। বর্ষা অধীর আগ্রহে তাকিয়ে আছে। অভ্র বলল, চোখ বন্ধ কর, তারপর হাতটা এগিয়ে দে, চোখ খোল। বর্ষা তাই করে। অভ্র হাসলো, তারপর বলল। বর্ষা অবাক হলো। রান্নার পাত্র, চপস্টিক, কারি চামচ, কাঁটা চামচ সহ একটি বক্স। বর্ষা হতভম্ব চোখে অভ্রর দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, এগুলো কি? অভ্র বিছানায় বসলো। সে পায়ের উপর পা তুলে বলল, আমি তোর জন্য এগুলো কিনেছি, কারণ তুই ঘরের কোনো কাজ পারিস না, কাল থেকে রান্না করবি, এগুলো কাজে লাগবে। বর্ষা রেগে বক্সটা বিছানায় রাখলো। বিরক্তিকর কণ্ঠে বলল, অভ্র ভাই, আপনি খুব খারাপ, আমার এইসব দরকার নেই। খাওয়া শেষ করে দাদার কক্ষে গেল। নূর ইসলাম আজকাল বেশি অসুস্থ থাকেন এবং তিনি মৃত্যুর আগে তার স্ত্রীকে নিয়ে হজ করতে চান। তার 3 ছেলে বেশ গম্ভীর হয়ে বসে আছেন। বড়জন বললেন, আমি সব ব্যবস্থা করছি, আর পাসপোর্টের জন্য একবার তোমাদের চৌরাস্তায় যেতে হবে। অভ্র বলল, দাদা দাদি একা যাবে কি করে? দাদির শরীর ভালো না। অপূর্ব বলল। আমি তাদের সাথে যাব। বর্ষা যখন রুমে এলো তখন রাত 10টা। অন্ধকার ঘরে আলো জ্বালিয়ে পেছন ফিরতেই বর্ষা অবাক হয়ে গেল। বিছানায় একটি উপহার বক্স রাখা। দরজার ছিটকিনি দিয়ে বক্সটা হাতে নিয়ে করে রাখলো। তারপর বক্সটি খুললো। বর্ষা চোখের সামনে প্রথম যে জিনিসটি ভেসে উঠলো তা হলো ছোট অক্ষরে লেখা একটি নোট। চিরকুটটা এক পাশে রেখে বক্স থেকে শাড়িটা বের করলো বর্ষা। তারপর শাড়িটা কাঁধে রেখে আয়নার সামনে দাঁড়ালো। প্রতিবিম্বের দিকে তাকিয়ে সে বোঝার চেষ্টা করলো তাকে কেমন লাগছে। দুর্বোধ্য হাসির রেখা ফুটে ওঠে গালে। পছন্দ হয়েছে? বর্ষা পুরুষ কণ্ঠ শুনে চমকে উঠলো। ডানে বায়ে তাকিয়ে দেখলো অভ্র দরজার হেলান দিয়ে বারান্দার দিকে দাঁড়িয়ে আছে। বর্ষা ভ্রুকুটি করলো। জিজ্ঞাসা করে, অভ্র ভাই, এখানে এলেন কি করে? অভ্র বলল, বারান্দায় ছাপ দিয়ে। বর্ষা এসে বলল, যদি পড়ে যেতেন? আমি পরবো না। শাড়ি পছন্দ হয়েছে? বর্ষা মুচকি হেসে আবারও বলল, হ্যাঁ, খুব। সকালবেলা সূর্যের সোনালি রশ্মি পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়ে। স্নিগ্ধ সকাল বর্ষার ভালো লাগে। সে প্রতিদিন ফজরের পর বারান্দায় আসে। কখনো একটু হাঁটে, আবার কখনো চেয়ার টেনে বসে। রাস্তার দুপাশে সারি সারি গাছ, পাতা দুলছে মৃদু বাতাসে। গাছের ডালে বসে এক ঝাঁক পাখি মিষ্টি গলায় ডাকছে। বর্ষা আজ জানালার পাশে বসে আছে, কিন্তু কিছুই ভালো লাগছে না। কারণ ছাড়া হুটহাট ভালো লাগে না, এটা তার নিজেরও পছন্দ না। সহসা রুম থেকে বেরিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেল। গুনগুন করে গান দৌড়ো। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ
দেখা পাই, চিরদিন কেন পাই না। অভ্র তাকে পাশ কাটিয়ে সিঁড়ি দিয়ে নামতে লাগলো। সহসা বিড় করে বলল, ফাটাফাস। বর্ষা অভ্রর পিছু নিল। অভ্র কিছুক্ষণ পর বুঝতে পারে, হঠাৎ পিছন ফিরে দেখলো বর্ষা অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। অভ্র হাঁটতে লাগলো। বর্ষা তার পেছনে দৌড়ে গেল। আওয়াজ তুলে বলল, অভ্র ভাই। অভ্র তাকালো না, উচ্চ স্বরে বলল, কি? কোথায় যাচ্ছেন? বিলে। আমিও যাব। না, একটু যাই না অভ্র ভাই? ওখানে মেয়েদের কোনো কাজ নেই। এত অনুরোধের পর অভ্র বর্ষাকে রেখে আসতে পারেনি। তারা একসাথে হাঁটা শুরু করলো। বর্ষা এদিক ওদিক তাকিয়ে দেখলো ভোরবেলা বাইরে অনেকেই হাঁটছে, কেউ কেউ নদীর পাড়ে বসে গল্প করছে। আর বিলে মানুষের আনাগোনা তেমন নেই। বর্ষা হঠাৎ বলে উঠল, অভ্র ভাই, একদিন কি হয়েছিল জানেন? অভ্র মন্ত্রমুগ্ধ চোখে তাকালো, জিজ্ঞাসা করলো, কি হয়েছে? 1 মাস আগে একদিন আইসক্রিম কিনতে দোকানে গিয়েছিলাম। তখন একজন লোক এসে দোকানদারের কাছে পাইলট চাইলো। আমি খুব অবাক, পাইলট বিমান থেকে দোকানে আসবে কি করে? আমি শুধু তাকিয়েছিলাম আর দোকানদার বলল, হ্যাঁ আছে। তারপর একটা সিগারেট বের করলো। সিগারেটের প্যাকেটে বড় অক্ষরে লেখা ছিল পাইলট। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো। কথা শেষ করে বর্ষা জোরে জোরে হাসতে লাগলো। অভ্র হঠাৎ বর্ষার কপালে টোকা দিয়ে বলল, আইসক্রিম কিনতে গিয়েছিলে এই সিগারেট নিয়ে গবেষণা করতে? বর্ষা মৃদু হেসে বলল, আইসক্রিম কিনতে? আমি একটা প্রশ্ন করতে পারি? অভ্র প্রকৃতির শান্ত পরিবেশের দিকে তাকিয়ে বলল। কর। বর্ষা অভ্রর মুখের দিকে তাকিয়ে বলল, অভ্র ভাই, আপনি সিগারেট খান না? মৃদু স্বরে বলল অভ্র। না, কেন? আমি সিগারেটের বাজে গন্ধ পছন্দ করি না। সপ্তাহ 2 পরে একটা অজানা চিঠি এলো। কে পাঠিয়েছে নাম লেখা নেই। যার জন্য চিঠি খামে তার নাম লেখা আছে। বর্ষা খামটা নিয়ে নিজের ঘরে চলে গেল। দরজা বন্ধ করে কাগজটা খুললো। ছোট অক্ষরে লেখা 4 লাইনের ছোট্ট লেখাটি বর্ষার মনে দাগ ফেলেছে। একবার দুবার করে কয়েকবার এটি পড়লো। এইটুকু লেখায় সে কি এমন মাধুর্য খুঁজে পেল? বর্ষা হাত থেকে সাদা কাগজ রাখতে চায় না। কাগজটি নামিয়ে রাখার কথা ভাবতেই সে লেখাটা আরো দুবার পড়লো। হঠাৎ অভ্রর নামটা মাথায় এলো। এর কারণ জানা নেই। বর্ষার হাতের এই চিঠির লেখাটিকে অভ্র শাড়ির সাথে রেখে যাওয়া নোটের সাথে মিলিয়ে নিল। কোনো মিল নেই। সে হতাশ হলো। কাগজ দুটো বইয়ের মধ্যে রেখে বাইরে গেল। খানবাড়ির বাগানে একটি বুড়ো ফলের গাছ আছে। গাছে ফুল ফুটে আছে, চারদিকে ঘ্রাণে ভরে উঠেছে। অভ্র গাছের নিচে দাঁড়ানো। গাছ থেকে ফুল ঝরে আলতোভাবে তার গায়ে পড়ছে। অভ্রর মনে হলো তার পেছনে কেউ এসেছে। অভ্র চোখ বুঝল। ক্ষণিকের জন্য তার আভাস পেল তার উপস্থিতি মনকে শান্ত করেছে। অভ্র বিড় করে বলল, তুমি আমার কল্পনা নাও, তবে কি তুমি? অভ্র ভাই। অভ্র চোখ খুলল। সে সোজা হয়ে দাঁড়ালো। দৃঢ় ও গম্ভীর গলায় বলল, হঠাৎ এখানে? ফুল নিতে এসেছি, বকুল ফুল। অভ্র তাকালো। জিজ্ঞাসা করে, ফুল কেন? আমি মালা বানাবো। বকুল ফুলের মালা? হ্যাঁ। বাগানে অনেক ফুল আছে, সব ছেড়ে বকুল কেন? সব কেনর উত্তর নেই অভ্র ভাই। অভ্র আর কথা বলল না। বর্ষা হাঁটু গেড়ে বসে ঘাসের ওপর থেকে ফুল তুলতে লাগলো। অভ্র হাঁটু গেড়ে কিছু ফুল তুলল। বর্ষা কৌতূহলী দৃষ্টিতে তাকালো। অভ্র বিদ্রুপের সুরে বলল, সচি চোখে আমার দিকে তাকানো বন্ধ কর। বর্ষা জিজ্ঞেস করল, আমি কখন দেখলাম? বর্ষার শব্দগুলো হাওয়ায় উড়িয়ে দিল। কিছুক্ষণ পর ফের বলল, গতকাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে কুরিয়ার অফিসে গিয়েছিলাম। বলি বর্ষা থামলো। অভ্র কিছু বলছে না দেখে আবার বলতে লাগলো, চিঠি এসেছে। অভ্রর হাত থেমে গেল। শান্ত লোকটি কড়া গলায় বলল, এই বয়সে প্রেমের প্রস্তাব এবং চিঠি আসবে, সেসব নিজের উপর প্রভাবিত হতে দিবি না। আর খানবাড়ির মেয়েকে চিঠি পাঠানোর সাহস কোন ছেলের আছে খুঁজতে হবে। বর্ষা ফু দিয়ে নিঃশ্বাস ফেলল। অভ্র কোনোভাবেই চিঠিদাতা নয়। অভ্র যদি জানতে পারে যে বর্ষা তাকে নিয়ে এসব ভাবছে, সে নিশ্চয়ই ওকে চড় মারবে। মুহূর্তেই কথাটা মাথা থেকে ঝেড়ে ফেলল বর্ষা। বকুল ফুলের মালা গাঁথা শেষ। হাতে পরার জন্য খুব বড় নয়, ছোট করে বানানো হয়েছে। বর্ষা মালা নিয়ে অভ্রর ঘরে এলো। অভ্র গতকাল বলেছিল যে সে বকুল ফুল পছন্দ করে, তাই সকালে তাজা ফুল দিয়ে মালা তৈরি করে বর্ষা। অভ্র রোমে নেই। বর্ষা একটা ভারী নিঃশ্বাস ফেলে দরজার দিকে পা বাড়ালো। বালিশের নিচে অর্ধেক কাগজ দেখতে পেল। বালিশটা তুলে কাগজটা বের করে। 2 ভাঁজ করা কাগজে লেখা একটা চিরকুট দেখলো। বিড় করে পড়লো, পরিয়াছ সাদা শাড়ি, মুগ্ধ হইয়াছি আমি। সাদা শাড়িতে মুগ্ধতা ছড়িয়েছ তুমি। আমি আবার প্রেমে পড়িয়াছি সাদা শাড়িতে তোমারে দেখিয়া। অহেতুক নেশায় মরিয়া হইয়া উঠিলাম। বর্ষা চোখ বুঝলো।
আনন্দের হাসি হেসে কাগজটা কপালে ঠেকিয়ে রাখলো। সকালে যে চিঠিটা পড়েছিল তার হাতের লেখাও একই। বর্ষা আস্তে করে বলল, অব্র ভাই, আপনার লুকোচুরি আমি ধরতে পেরেছি। বর্ষা দিঘির পানিতে পা ভিজিয়েছে, মুখটা খুব উদাস, যার চোখে মুখে বিষণ্ণতার ছাপ এবং হাতে একটা কাগজ, তাতে লেখা আছে নানা কথা। সেই লেখাগুলো পড়লে হৃদয়টা কেঁপে ওঠে। মানুষটার কাছে ছুটে গিয়ে জিজ্ঞেস করতে ইচ্ছে করে কিভাবে কেউ এত ভালোবাসতে পারে। প্রশ্ন হলো এই ভালোবাসার শুরু কিভাবে। দীর্ঘ 15 দিন চোখের সামনে মানুষটিকে দেখেও তার মন বুঝতে পারেনি বর্ষা। অসহায় দৃষ্টিতে তাকিয়ে রইল গভীর জলের দিকে। হালকা হাওয়ায় ভেসে যাচ্ছে পদ্ম ফুল। বর্ষা অন্যমনস্ক হঠাৎ বিড়বিড় করে বলল, ভালোবাসি শব্দটা বলেনি, সে কখনো তার অনুভূতি প্রকাশ করেনি। আমি কখনো বুঝিনি, আমি কখনো তার হৃদয়ে আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসার খোঁজ করিনি। আমি কি এত বোকা, একটা ছেলের চোখে ভালোবাসা দেখতে পাইনি যে আমাকে নিঃস্বার্থ ভালোবাসে? তুই এখানে কি করছিস? কারো কণ্ঠ শোনা গেল। কণ্ঠস্বরের মালিককে চিনতে দ্বিধা হয় না বর্ষার। দিঘির পানির দিকে তাকিয়ে দৃষ্টি স্থির করে বলল, ভাবছি। অহিতা তার পাশে বসলো। বর্ষার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কি ভাবিস? ক্ষীণ কণ্ঠে বলল, কিছু না। অহিতাকে দীর্ঘ নিঃশ্বাস ফেললো, তারপর মৃদু স্বরে বলল, বল, আমি কাউকে বলবো না। বর্ষা তাকালো, কিছুক্ষণ পর বলল, আজ এই প্রথম কারোর জন্য ফুলের মালা বানালাম। আমি যখন তাকে দিতে গেলাম দেখলাম সে সেখানে নেই। আমি তাকে সব জায়গায় খুঁজেও পেলাম না। মনে হয় সে হঠাৎ হারিয়ে গেছে। তারপরে তার লেখা দুটি চিরকুট পেলাম। অহিতা জিজ্ঞেস করলো, কে সে? অব্র ভাই? বর্ষা ফ্যাল ফ্যাল করে তাকালো, কড়া গলায় জিজ্ঞেস করলো। কি করে বুঝলি? অহিতার দ্রুত উত্তর, আজকাল তোকে ওর সঙ্গে বেশি দেখা যাচ্ছে। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো, কাগজটা অহিতার হাতে দিল। অহিতা গলা পরিষ্কার করে পড়তে শুরু করলো। হুট করে চলে যাও, কাছে থেকে অনেক দূরে। তুমি কল্পনা বিলাসী, স্বপ্নে ভেসে দূরে বসে হাসো। মনের আয়নায় তুমি উৎকণ্ঠা, বিবর্ণতা দিয়ে আমার ভূমি সাজিয়ে হঠাৎ তুমি হৃদয় বুক ফুরিয়ে আম্বের কাছে ফিরে এসো। বর্ষা, কি বুঝো তার বিরহে আমার চোখে বন্যা? বুকের রক্তে বর্ষা খুঁজতে খুঁজি, অসম্পৃশ্য প্রেমে ডুবে হারিয়ে যাওয়া মুগ্ধতার টানে কারো নাগালে থাকা অস্তিত্ব। কে সে? কি একটু বর্ষা ভাসছে নিলে? বৃষ্টির কথা শোনো, তীরে ভেসে থাকা বৃষ্টির হৃদয় কি চায়? অশান্তিতে কাটছে সময় তোমাকে ছাড়া। তোমার সাদা শাড়ির আঁচল মেলে আজ বর্ষা, আসো না। শেষ ট্রামে গেলে বর্ষা হয়ে যায় শেষ বর্ষা। তোমার জন্য চঞ্চল মন পাগল, এক নিপুণ স্পর্শে তুমি ভেঙেছো মনের দেয়াল। বর্ষা, তুমি দূর তীরে বসে হাসছ। তোমার কথা ভেবে আমি খাতা ভরে ফেলি অবুঝ সব লেখায়। দুঃসময়ে শুধু কষ্ট পেতে শেখায়। বর্ষা, তোমার হাত ধরে হাঁটতে চাই। নরম হাতের কোমল ছোঁয়া আমাকে অস্থির করে তোলে। বুকের মধ্যে অবিরত চোখের পাতা ছুঁয়ে গেছে। আলিঙ্গনে নিজেকে হারিয়ে আবার সুখী হতে চাই। বর্ষার বৃষ্টি হোক, সব অঙ্গে শীতল ছোঁয়া যাক। তোমার মাঝে আমি আমার মন হারাই। অহিতা হাঁপাচ্ছে, জোরে নিঃশ্বাস ফেলে বলল, তোর অব্র ভাই তো খুব ভালো লিখেছেন। বর্ষা মাথা নিচু করো, নিচু গলায় বলল, তার সামনে আমি কি করে যাব? অহিতা ওর কাঁধে হাত রাখলো, নিচু গলায় বলল, অভ্র ভাই এখনো কিছু বলেনি, সেজন্য তুই এমন আচরণ করবি যেন তুই কিছুই জানিস না। তুই অপেক্ষা কর, সে অবশ্যই ভালোবাসার কথা বলবে। অহিতা থামলো, সে ভ্রু কুচকে আবার বলল, তুই কিভাবে বুঝলি এটা তোর জন্য লেখা হয়েছে? কেউ উৎসর্গ করে লেখা নেই। বর্ষা চোখ বড় বড় করে তাকালো, কর্কশ গলায় বলল, এখানে অনেক বর্ষা লেখা আছে, এতক্ষণ পড়ছিস কি গাধি? অহিতা বলল, এটা ছাড়া হয়তো পারে বলতে আমি ছড়ার নামটা একসাথে রেখেছি। বর্ষা জোরে নিঃশ্বাস ফেললো। আগে পেয়েছি কিন্তু বুঝতে পারিনি। দিঘির ঘাট থেকে উঠে অচেনা অজানা রাস্তা ধরে হাঁটছে বর্ষা। ব্যস্ত সময় পার করছে শহর। রাস্তায় 2 বা 3টা রিক্সা ও অটো রিক্সা চলছে। মস্তিষ্কে শূন্য লাগছে। রাস্তার 2 পাশে বড় বড় নারকেল গাছ, এক পাশে ধান ক্ষেত। রাস্তার পাশে 2টি কুকুর ঘেউ ঘেউ করছে। বর্ষা হতাশা কাটাতে সে ধান ক্ষেতের আইল ধরে হাঁটা শুরু করে। সে জানে না কোথায় যাচ্ছে। সম্বিত ফিরলে
চারিদিক অন্ধকার, কানের কাছে মশা গুঞ্জন আর পাড়া থেকে শিয়ালের ডাক ভেসে আসছে। বর্ষা শুকনো ঢোক গিলে পথ খোঁজার চেষ্টা করলো, কিছুই লক্ষ্য করা যাচ্ছে না। বর্ষা মনে করতে লাগলো কিভাবে সে এখানে এসেছে। চোখের পলকে ধানক্ষেত থেকে বেরিয়ে রাস্তায় চলে গেল। জ্যোৎস্নার আবছা আলোয় চারপাশ আলোকিত। সে দূর থেকে কিছু শেয়াল দেখতে পেয়ে সাথে সাথে একটা গাছের আড়ালে লুকিয়ে গেল। বর্ষা সব মনে করতে লাগলো। মনটা ভালো না থাকায় সে ভিন্ন গ্রামের পথে হাঁটছিল। ধান খেতের গলি ধরে হেঁটে ঢুকে যায়। সে ঘাসের উপর শুয়ে পড়ে আর ঘুমিয়ে যায়, কারণ মাঠে ঠান্ডা বাতাস বইছিল। ঘুম ভাঙলো মশার কামড়ে। এখন অন্ধকারে বাড়ি ফেরার পথ খুঁজে পাবে কি করে? ফোন কই, কোথাও পড়ে যায়নি তো? ধান খেতের ভেতর থেকে ইঁদুরের আওয়াজ আসছে। পানির পিপাসায় গলা শুকিয়ে গেছে। শিয়াল চলে গেছে ধান খেতে। বর্ষা রাস্তায় এসে সোজা হাঁটতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে দেখতে পেল কিছু লোক বৃত্তাকার বসে আছে। বর্ষা ওদের দিকে এগিয়ে গেল, করুণ কণ্ঠে বলল, ওখান থেকে একটু পানি দিবেন চাচা, আমার খুব পিপাসা পেয়েছে। বর্ষার মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে একটা হাসি দিয়ে বললেন, পানি খাবে কুকি? এই নাও, সব খাও। বর্ষা বোতলে একটি চুমুক দিয়ে বলল। খারাপ গন্ধ। প্রথম জন বললেন, আমাদের কলের জল প্রচুর আয়রন, তাই অনেক পানিতে গন্ধ করে। তৃষ্ণা মেটাতে সে প্রায় সবটা শেষ করে দেয়। চারিদিকে হঠাৎ ঘুরতে লাগলো, মাথাটা ঝিমঝিম করছে। মাথায় হাত দিয়ে মাটিতে বসে পড়ল। দ্বিতীয় জন বললেন, জল চাইছিল, আমাদের তৃষ্ণা মেটাতে যা ছিল তাই দিয়েছি। অভ্র রেগে গিয়ে একজনকে খুশি মারলো। তাদের একজন সেই জায়গা থেকে গ্রামের দিকে ছুটে গেল। অন্য দুজন মদ খেয়ে নেশায় বুধ হয়ে আছে, শরীরে কোনো শক্তি নেই। তাদেরকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়। অভ্র চেঁচিয়ে বলল, বৃষ্টি ওঠ, চল বাসায় যাই। ঘুমন্ত গলায় বলল বর্ষা। অব্র ভাই আপনি আসছেন? বাড়ি যাব না অব্র ভাই, আমি তোমার সাথে থাকবো। অভ্র রাগ দেখিয়ে বলল, তোকে 2 ঘন্টা ধরে খুঁজছে, বাড়ির সবাই তোকে নিয়ে টেনশন করছে। বর্ষা ঝিমাচ্ছে। অভ্র প্যান্টের পকেট থেকে ফোন বের করলো। বর্ষার ফোনের লোকেশন এখনো কাছে দেখাচ্ছে। বাড়িতে কল দিল। পাপিয়া বেগম ফোন রিসিভ করেন। অভ্র তাদের জানায় যে সে বর্ষাকে খুঁজে পেয়েছে। এরপর নেটওয়ার্কের জন্য কল কেটে যায়। অভ্র বর্ষাকে পাজা কোলে নিয়ে বাইকের দিকে হেঁটে যাওয়ার সময় একজন লোক তাকে ঘিরে দাঁড়ায়। তৃতীয় ব্যক্তি ইতিমধ্যে মাতব্বরও গ্রামের কয়েকজনকে মিথ্যা বলে তার সঙ্গে নিয়ে এসেছে। মাতব্বর তাদের কথাটা শুনে গ্রামে নিয়ে আসেন। অভ্রকে চেয়ারে বেঁধে বর্ষাকে মাটির ঘরে বন্দি করে রাখা হলো। মাতব্বর ফজল মিয়া প্রচণ্ড ক্ষুব্ধ। তার গ্রামে এমন খারাপ কাজ সে মেনে নিতে পারে না। অবৈধ সম্পর্ক করা যুবক যুবতীকে লোকজন ধরেছে বলে তাদের আহত করেছে। অন্যান্য জন বলেন মারের বদলে মার দেওয়া হোক। মাতব্বর তা করেনি, যেহেতু একটা মেয়ের ইজ্জত জড়িত। তার শরীরে এই কলঙ্ক থাকলে সে আত্মহত্যা করতে পারে। সবকিছু ভেবে বর্ষা ও অভ্রকে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন মাতব্বর ফজল মিয়া। অভ্রর মুখ বাঁধা থাকায় সে কিছু বলতে পারছে না। মাতব্বরের নির্দেশে বাঁধন খুলে দেওয়া হলো। অভ্র সত্যিটা বলল, কিন্তু কেউ বিশ্বাস করল না। কেউ কেউ একসঙ্গে বলেন বিয়ে এড়াতে ভাই বোনের সম্পর্কের নাম দিচ্ছেন তারা। কাজী উপস্থিত, জোর করে বিয়ে দেওয়া হবে। বর্ষা নেশাগ্রস্ত ছিল এবং সে এখনো সেই মাটির ঘরে। কাজী এসে অভ্রর সামনে বসে তাকে কবুল বলতে বলেন। অভ্র গম্ভীর ভঙ্গিতে বসে আছে। নেশা করা অবস্থায় বিয়ে হবে না সে তা জানে, আর বিয়ে না করলে বর্ষার চরিত্রে দাগ পড়বে। সব দিক চিন্তা করে সে হ্যাঁ বলল। বর্ষা নেশায় মত্ত। সকাল হলেই সব ভুলে যাবে, মনে শুধু অভ্র রাখবে। কিছুক্ষণের মধ্যেই বৈঠক শেষ হয়। অভ্রকে মাটির ঘরে পাঠানো হলো। অভ্র ঘরে ঢুকলো। সম্ভবত কারেন্ট নেই। মোমবাতি চলছে। কার্পেটে শুয়ে থাকা বর্ষাকে দেখে হৃদয় ধুক করে উঠল। অভ্র এগিয়ে যায়, নত জানু। বর্ষাকে 2 হাতে তুলে জড়িয়ে ধরে। সে নীরবে কাঁদছে। বর্ষা তার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, অব্র ভাই তুমি এখন আমার স্বামী। মৃদু হেসে আবার বলল, আমি তোমার বউ। অভ্র কেঁদে ফেলল। বর্ষার কপালে একটা গভীর চুমু দিয়ে ক্ষীণ গলায় বলল, যা হয়েছে আজ ভুলে যা বর্ষা। সকালে সূর্য জানালা দিয়ে এসে বর্ষার মুখে পড়ছে। বর্ষা ঘুম থেকে উঠে চোখ খুলে দেখে যে সে মাটির ঘরে আছে। সে উঠে বসে দেখলো অভ্র মাটির দেয়ালে হেলান দিয়ে ঘুমাচ্ছে। বর্ষা মাথা ধরে বসে আছে, মাথা ঘুরছে। রাতের কথা কিছুই মনে করতে পারল না। বর্ষা উঠে অভ্রর পাশে বসে অভ্রকে ঠান্ডা গলায় ডাকতে লাগলো। অব্র ভাই। বন্ধ চোখ খুলে বর্ষাকে কাছে দেখে কর্কশ স্বরে বলল, তুই আমার হাতে কাছে কি করছিস? অভ্র বর্ষাকে কারোর সামনে আনেনি। কারো কাছ থেকে বিয়ের কথা শুনবে এই ভয়ে অভ্র তাকে বাড়িতে রেখে একাই চলে যায় গ্রামের প্রধানের সাথে দেখা করতে। কিছুক্ষণ পর গ্রাম ছেড়ে বেরিয়ে যায়। গ্রামের বাইরে একটা টং দোকানে বাইক থামিয়ে দিল অভ্র। দোকান থেকে পানির বোতল এনে বর্ষার দিকে বাড়িয়ে দিল। বর্ষা বলল, আমি চা খাবো। অভ্র বলল, আগে পানি, আমি জানিয়ে আসছে। হাতের তালুতে পানির বোতল থেকে পানি নিয়ে চোখ ধুয়ে নিল বর্ষা। অভ্র চায়ের কাপ ওর দিকে তুলে বলল,
ধর। বর্ষা মিনমিন কণ্ঠে বলল। ধমক দিচ্ছেন কেন? অভ্র কর্কশ গলায় বলল। তোর জন্য আমি সেই মাটির ঘরে সারা রাত বসে মশার কামড় খেলাম। ধমকাবানো তো কি করবো? কে বলেছে একা একা বাইরে ঘোরাঘুরি করতে? বর্ষা স্বাভাবিক গলায় বলল। শুকরিয়া আদায় করুন অভ্র ভাই, আপনি চোর বলে মার খাননি। অভ্র হাসল, বিড়বিড় করে বলল। পাতলি। বর্ষা চায়ে চুমুক দিয়ে হঠাৎ বলল। ভাই অভ্র, জানো আমার ইচ্ছে পূরণ হয়েছে। অভ্র তাকালো, জানতে চেয়ে বলল। কি? বর্ষা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললো, চারপাশে তাকিয়ে বলল। সকালের সময় টং দোকানে বসে চা খাওয়া। অভ্র হতভম্ব হয়ে যায়, মৃদু স্বরে বলল। এটা কেমন ইচ্ছে? বর্ষা তাকালো, বলল। কেন, এটা স্বপ্ন বা ইচ্ছে হতে পারে না? আমরা মেয়েরা আমাদের মনে এই ছোট ছোট ইচ্ছেগুলোকে যত্ন করে রাখি। বাড়ি ফিরে আরেকটি সমস্যার সম্মুখীন হতে হলো। বর্ষার উপর তার বাবা রাগান্বিত। পাপিয়া বেগম কাঁদছেন। অভ্র তার বুদ্ধি দিয়ে বিষয়টি সমাধান করে। নুর ইসলাম গম্ভীর হয়ে বসে আছেন। বর্ষাকে বারণ করে ফের একা বের না হওয়ার জন্য। ম্লান সেরে স্নান সেরে কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে এলো বর্ষা। কলেজে যেতে হবে, হাতে বেশি সময় নেই। পুরোপুরি প্রস্তুত হয়েই নেমে আসে। বড়দের সঙ্গে খেতে বসলো। অভ্র নেই। বর্ষা জিজ্ঞেস করো, মা অভ্র ভাই কোথায়? পাপিয়া বেগম বললেন। সারা রাত জেগেছিলে তাই এখন ঘুমাচ্ছে। বর্ষা আর রিমা একসাথে বেরিয়ে গেল। বর্ষা হাঁটতে হাঁটতে রাস্তায় ছোট ইটের কণা আর খালি বোতলগুলোকে লাথি মারে। বর্ষা ওদের লাথি মেরে মজা নিচ্ছে। রিমা ঘড়ির দিকে তাকিয়ে আছে, হম্বিতম্বি করে বলল। কে এই ছেলে? নতুন মনে হচ্ছে। ওই তার কথা শুনে সবাই ফিরে তাকালো। একটা ছেলে গাড়ি থেকে নামছে। বর্ষা ভ্রুকুটি করল, সন্দেহের সাথে বলল। কলেজে আগে দেখিনি। মাহির গলা চেপে বলল। পরিচালক স্যারের ছেলে নেভিয়ান। রিমা বলল। আজ কলেজে আসছেন কেন? আগে কখনো আসেননি। মাহিরা বলল। সে আজকাল পায়ে আসে, তোরা দেখতে পাস না? নিভিয়ান এসে বর্ষার উদ্দেশ্যে বলল। আমি কি বসতে পারি? বর্ষা কিছু বলল না। নিভিয়ান বলল। এক্সকিউজ মি। হালকা হেসে বলল মাহিরা। হ্যাঁ বলুন। ওহিতা বলল। ঘাসে বসবেন? আমি কাউকে একটা চেয়ার আনতে বলছি। নিভিয়ান বসলো, তারপর বলল। চেয়ার লাগবে না, তোমরাও ঘাসের ওপর বসে আছো। নিভিয়ান বর্ষার দিকে তাকালো, তারপর ক্ষীণ স্বরে বলল। আমি তোমাকে অনেক দিন ধরে খুঁজছি। আমি যেদিন কলেজে আসি সেদিন তুমি আসো না, তাই এতদিন দেখা হয়নি। বর্ষা তাকালো, জিজ্ঞাসা করলো। আপনি খুঁজেছেন কেন? তোমাকে এক ঝলক দেখে হৃদয়ের তৃষ্ণা মেটাতে। বর্ষা চোখ সরু করে ফেললো। ওহিতা অনবরত কাশি দিতে লাগলো। নিভিয়ান মাথা নিচু করে হাসলো। সে মাথা তুলে স্বচ্ছ কণ্ঠে বলল। আমি তোমাকে বিয়ে করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। বর্ষা হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে 3টা বাজে কলেজ থেকে সোজা বাসায় চলে এলো ওরা। মেজাজ খুব খারাপ হয়। হঠাৎ এসে বলল, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসা হয়ে গেল। বর্ষা রুমে চলে গেল। বিছানার উপর বক্স দেখে সেদিকে এগিয়ে যাচ্ছে। বক্সটা হাতে নিল বর্ষা। একটা সাদা শাড়ি এবং কিছু গয়না এবং চুড়ি, একটা চিরকুট। অভ্র ভাই না তিন্নি আপুর হাতে লেখা। তিনি লিখেছেন। আমি জানি না তুই সাদা রঙে কি পেয়েছিস, তবে সাদা শাড়িতে তোকে খুব সুন্দর লাগে। এবার পরীর মতো সাজে নিচে নেমে আয়। বাড়িতে কেউ নেই। বাড়ির গেটের সামনে একটি গাড়ি তোর জন্য অপেক্ষা করছে। দেরি করবি না, তাড়াতাড়ি তৈরি হতে শুরু কর। আর রিমাকে সঙ্গে আনতে ভুলবি না। টান করে ভেজা চুল শুকিয়েছে। শাড়ি পরার পর দুমুঠো কাচের চুড়ি পরে নিল। বর্ষা আর রিমা বাসা থেকে বের হয়ে গেটে এলো। অভ্র গাড়ির দরজায় হেলান দিয়ে আছে। পরনে নেভি ব্লু টি শার্ট আর কালো জিন্স, গাঢ় অ্যাশ কালারের লেদার জ্যাকেট, নীল ও অ্যাশ কম্বিনেশনের ক্যাচ। কপালে লম্বা চুল এসে পড়েছে। অভ্রকে অসম্ভব সুন্দর লাগছে। বর্ষা তার দিকে মুগ্ধ চোখে তাকিয়ে আছে, কিন্তু অনেক চেষ্টা করেও চোখ ফেরাতে পারছে না। অভ্র এক হাত দিয়ে তার চুল পেছনে ঠেলে দিল। গাড়ির দরজা খুলে বলল। তাড়াতাড়ি ওঠ, সময় কম। পেছনে বসে আছে রিমা। বর্ষা অভ্রর দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। অভ্র ভাই আমরা কোথায় যাচ্ছি? অভ্র বলল। গাজীপুর জেলার কালিয়াকুর মকসবের একটা দ্বীপ তৈরি করা হয়েছে, যাকে বলা হয় মনপুরা দ্বীপ। সেখানে যাচ্ছে। রিমা জিজ্ঞেস করলো। সবাই সেখানেই আছে? অভ্র ছোট গলায় বলল। হ্যাঁ। এই বৃষ্টি আবার এই রোদে ঝকমক করছে আকাশ। খাড়া রাস্তা দিয়ে গাড়ি চলছে। খাল ধরে সামনে এগিয়ে এসে দেখা মিলল সারি সারি গ্রাম ও জেলেদের মাছ ধরার দৃশ্য। বিলের মাঝে ঢেউ তুলে যাচ্ছে ছোট বড় ট্রলার ও ডিঙি নৌকা। তাদের সঙ্গে পাল্লা দিয়ে স্রোতে ভাসছে কচুরিপানা। জানালা দিয়ে বিলের জলরাশির দিকে তাকালো বর্ষা। স্বচ্ছ নীল দেখাচ্ছে জল। পরিবারের সবাই ইতিমধ্যেই দ্বীপে উপস্থিত। দ্বীপে পৌঁছানোর পর তাদের খুঁজে বের করে সেখানে যায়। সবাই একটা কটেজে বসে আছে। সন্ধ্যা ঘনিয়ে এলো। দিগন্ত থেকে ঠান্ডা বাতাস বইছে। সবাই মোটা কাপড় পরা। বর্ষার শীতে একটু কাঁপছে।
অভ্র লক্ষ্য করল শরীর থেকে জ্যাকেটটা খুলে বর্ষার কাঁধে রাখলো। সবার থেকে দূরে শুকনো কাঠ দিয়ে আগুন জ্বালানো হয়। আগুন জ্বালায় অপূর্ব, নাহিদ ওরা একটা বৃত্তাকারে সেখানে বসলো। আজ বর্ষার জন্মদিন এবং সে ভুলে গিয়েছিল সবার উপস্থিতিতে কেক কাটা হয়। নাহিদ তার গাড়িতে গিটার নিয়ে এসেছে। অভ্রর কণ্ঠ খুব ভালো, সে খুব ভালো গান গায়। অপূর্ব ও নাহিদ একটা গান ধরতে অনুরোধ করলো। মুন্নি আর তিন্নি এসে বসলো। অভ্র গিটার দেখে বলল, তোরা কি প্রস্তুতি নিয়ে আসছিস? নাহিদ বলল, যেহেতু সুযোগ এসেছে হাতছাড়া করবো কেন? বর্ষা হাঁটুতে মুখ চেপে বসেছে, তার চোখ অভ্রর দিকে স্থির। গিটারের সুরে গান গাইতে শুরু করে। অভ্র, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। এসো ঝড়ো ঝড়ো বৃষ্টিতে, জল ভরা দৃষ্টিতে। এসো কমলে শ্যামলে ছায়, চলে এসো এক বর্ষায়। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কতবার গুচ্ছ হাতে নিয়ে আমি তৈরি। পুতুল আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচিবে বজলি আলো। তুমি চলে এসো, চলে এসো এক বর্ষায়। নামিবে আধার বেলা ঘোরাবের পরে, মেঘ মল্লার বৃষ্টিরও মনে মনে। কদমগুচ্ছ খোপায় জড়াই নিয়ে, জল ভরা মাঠে নাচবে তোমায় নিয়ে। চলে এসো, তুমি চলে এসো এক বর্ষায়। সবাই মুগ্ধ হয়ে গান শুনল। শান্ত ও মনোরম পরিবেশে ঠান্ডা হাওয়ার সামনে আগুন জ্বলছে। আগুনের লাল হলুদ আলোয় অভ্রর মুখটা স্নিগ্ধ লাগছে। গানটি বর্ষার হৃদয় ছুঁয়ে গেল, কিন্তু গানের পেছনের অর্থ বুঝতে পারিনি। বাসায় ফিরে রাত 9টা বাজে। বর্ষা তার ঘরের আয়নার সামনে দাঁড়িয়ে আছে। তার প্রতিবিম্বের উদ্দেশ্যে কড়া গলায় জিজ্ঞেস করল, ভালোবাসা এত লুকোচুরি কেন? বলা যায় না? মুখোমুখি দাঁড়িয়ে নিভিয়ানের মতো সাহস না থাকলে ইউরোপে পড়ে লাভ কি? বালিশে সাদা খাম দেখে বর্ষা ভ্রুকুটি করল। সে এগিয়ে গিয়ে খামটা হাতে নিল। নতুন নোট। সে বিভ্রান্ত হয়ে বসে রইল, যেন এক লাইনে সব কষ্ট লিখে ফেলেছে। অভ্র, তোমার বিরহে আমার বুকে ব্যথা হয়। চারিদিক অন্ধকার। চোখে একটু তন্দ্রা, হাতে একটা চিরকুট নিয়ে বারান্দায় এলো। বর্ষা ক্লান্ত শরীর বিশ্রাম নিতে চায়। মন উকি দেয় পাশের বারান্দার অন্ধকার ঘরে। জ্যোৎস্না আকাশে আচ্ছন্ন, চাঁদনি রাতে নীরব আকাশে জ্যোৎস্না মেলায় ভরা চাঁদ বর্ষার রুমে এলো। বিছানায় শুয়ে আছে, বিড়বিড় করে বলল, অব্র ভাই আর কত ঠোঁটে হাসি নিয়ে বুকে বিষাদ পুষবেন? সকাল 9টা বাজে। মতি বাজার থেকে কিছু ইলিশ মাছ কিনে এনেছে। মাছ কাটতে বসেছেন আসিফা বেগম ও পাপিয়া বেগম। অভ্র বাইরে থেকে এসেছে। সে তাদের পাশে বসে জিজ্ঞেস করল, 4টা মেয়ে থাকতে সব কাজ তোমরা করো কেন? তোমরা তাদের দিয়ে কাজ করো না কেন? শ্বশুর বাড়ি গেলে তো কাজ করবেই, বাবার বাড়িতে একটু সুখ করুক। অভ্র বলল, শ্বশুর বাড়ি যেও কাজ করবে না, সে সময় আরো আলসেমি করবে। ওরা কি করছে? পাপিয়া বেগম বললেন। ঘুমাচ্ছে। অভ্র কড়া গলায় বলল, সকাল 9টা বাজে, এখনো ঘুম? ওয়েট, আমি তাদের ঘুমের ব্যাঘাত ঘটাচ্ছি। হঠাৎ গালে ঠান্ডা লাগছে। বর্ষা চোখ খুলে অবাক হয়ে জোরে চিৎকার করতে লাগলো। ইলিশ মাছ হাতে নিয়ে অভ্রর পেছনে ছুটল সে। অভ্র দৌড়াতে শুরু করে, সিঁড়ি বেয়ে নেমে এলো। মা আর চাচির পেছন দাঁড়িয়ে গেল। পাপিয়া বেগম ধমক দিয়ে বললেন, কি হচ্ছে? মাছ নিয়ে ছুটছ কেন? মায়ের প্রশ্নের উত্তর দিল না বর্ষা। আসিফা বেগম তাকে উদ্দেশ্য করে বলল, অভ্র। আসিফা বেগম বলেন। অভ্র মৃদু হেসে বলল, কয়েকবার ডাকার পরও ঘুম ভাঙেনি। মাছ ধরতে উঠে বসলো। অভ্র হাসি থামিয়ে ফের বলল, মুন্নি বা তিন্নি রুমে নেই। তারা কোথায়? রিমাকেও দেখে নেই। পাপিয়া বেগম বললেন, মুনিয়া রিমা বাজারে গিয়েছে, বলল কি কাপড় লাগবে। আর তিন্নি হাসপাতালে গেল। আজ শুক্রবার, সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাসপাতালে থাকবে। শুক্রবারের রোগীদের ভিড় একটু বেশি হয়। মাথায় হাত বুলিয়ে বলল অভ্র। হ্যাঁ, ভুলে গেছে। বর্ষা রেগে গিয়ে বলল, এই মাছ দিয়ে কি করব? আসিফা বেগম বললেন, আমাকে দে, দুপুরে ভাজবো। মাছটি আসিফা বেগমের হাতে তুলে দিয়ে ক্ষোভে ফেটে পড়ে বর্ষা। হনহন করে চলে গেল। দুপুরের পর নূর ইসলামের মেয়ে নুরুন্নাহার বিয়ের প্রস্তাবের কথা তুললেন। পাত্র বর্ষাকে খুব পছন্দ করে। নূর ইসলাম ভ্রুকুটি করলেন, বাড়ির বড় মেয়েরা এখনো বিয়ে করেনি, সেখানে ছোটটার সম্পর্কের কথা কিভাবে বলবেন? তিনি সরাসরি না করলেন। অপূর্ব বলল, না না, ঠিকই বলেছেন মা। তাছাড়া বসে এখনো পড়ছে, কলেজ পাশও করেনি, তার বিয়ে দিবে কিভাবে? নুরুন্নাহার ছেলেকে ধমক দিয়ে বললেন, ভালো ছেলে কি সবসময় পাওয়া যায়? ছেলে ভালো, বংশ ভালো, সমস্যা কি? অপূর্ব রাগী গলায় বলল, এই বাড়িতে বিয়ে হলে বড় মেয়ে মুন্নি তিন্নির বিয়ে আগে হবে, তারপর রিমা ও বর্ষার বিয়ে নিয়ে আলোচনা হবে। নাহিদ ইতস্তত করে বলল। কিন্তু অপূর্ব কাঠখোট্টা বলল,
খান বংশের মেয়েরা যথেষ্ট ভালো, তাদের সাথে ভালো হবে ইনশাল্লাহ। মেয়ে বড় হয়ে গেছে বলে বিয়ের প্রস্তাব আসবে বলে লাফালাফি করে বিয়েতে যাবে না, বিয়ের সময় হোক তখন দেখে যাবে। আর এসব বিয়ের কথা মেয়েদের শোনাবে না, বিয়ের কথা শুনলে মেয়েদের লজ্জা ভেঙে যায়। অপূর্ব বসা থেকে উঠে দাঁড়ায়। অভ্র মাথা নিচু করে মৃদু হাসত। অপূর্ব অভ্রর থেকে 1 মাসের ছোট ভাইয়ের কথা অভ্রর ভালো লাগলো। বিকেলের রোদ চারিদিকে ঝলমল করছে। সাদা কামিজ, নীল ওড়না ও সালোয়ার পরে ছাদে আছে বর্ষা। অভ্রকে দেখে পা ধীর করে দিল। সে ঘুরে অভ্রর দিকে তাকালো। অভ্র তাকায়। সে ভ্রু কুচকে কিছু জিজ্ঞেস করলো, যার অর্থ কি? বর্ষা ঠোঁটে মৃদু হাসি নিয়ে ডান থেকে বামে মাথা নাড়ল, যার অর্থ কিছুই না। মুখে কিছু না বললেও তার অস্থির মন অভ্রর দিকে ছুটতে থাকে, কিন্তু তার মুখটা খুব শান্ত। বর্ষা প্রায় স্বপ্ন দেখে, চোখের পাতায় ঝিকিমিকি করছে স্বপ্নের দর্শন। মাতাল হয়ে সে একটি ঘরে বসে আছে এবং তার চারপাশে বসে থাকা বেশ কয়েকজন মহিলা তার দিকে তাকিয়ে আছে। কাজী সামনে বসে আছে, বিয়ে পড়াচ্ছেন। বরের নাম অভ্র। এবং তারপরে স্বপ্ন গভীর হয়। সে নিজেকে অভ্রর বুকে উপস্থাপন করে। বর্ষা অভ্রর মুখোমুখি হতে চায়, জানতে চায় কেন সে এমন স্বপ্ন দেখছে। টানা 2 দিন একই স্বপ্ন দেখার কি কোনো মানে আছে, নাকি অকারণে মাথা ঘামাচ্ছে? বর্ষা সোজা হয়ে দাঁড়িয়ে আছে, ঠোঁট কামড়াতে শুরু করেছে। গম্ভীর। অভ্র চোখ পিটপিট করে, তারপর তার দিকে তাকিয়ে কড়া গলায় জিজ্ঞেস করো, বাড়িতে খেতে দেওয়া হয় না? ঠোঁট কামড়াচ্ছিস কেন? বর্ষা ভ্রুকুটি করো। সে গম্ভীর সুরে বলল, অভ্র ভাই আপনার কি? অভ্র মাথা নিচু করে নরম গলায় বলল, কিছু না। বলে থামলো। তারপর ক্ষীণ কণ্ঠে বলল, আমি সেই সীমান্তে হারিয়ে যেতে চাই যে সীমানার শেষ প্রান্তে তোমায় পাবো। বর্ষা স্পষ্ট শুনতে পেল ক্ষীণ কণ্ঠস্বর। গম্ভীর কণ্ঠটা নিমিষেই নরম হয়ে গেল। কিছু বললেন? অভ্র বলল, না। অভ্র চলে গেছে। বর্ষা বলল, ইন্ট্রোভার্ট পারসন কি এমন হয়? 2 সপ্তাহ পর। দেয়াল ঘড়ি টিকটিক করে চলেছে, তার কোনো ক্লান্তি নেই। গভীর রাত, ঘড়ির কাঁটা 12টা বাজলো আর জোরে জোরে টুংটাং শব্দ হলো। বর্ষার খুব ঘুম পাচ্ছে। সে চোখ খুলে রাখতে পারছে না। ঘরে আবছা আলোয় ড্রিম লাইট জ্বলছে। বারান্দায় কিছু পড়ার আওয়াজ হলো। বারান্দার দরজাটা ভেজানো ধাক্কায় খুলে গেল। সে স্থিরভাবে বিছানার কাছে গেল। অভ্র বর্ষার দিকে তাকিয়ে দেখতে ব্যস্ত। তর্জনীর ঠোঁট শুয়ে আদর করলো। সে মাতাল কণ্ঠে বলল, তোমার ঠোঁটের উষ্ণতায় ডুবতে ইচ্ছে করে। অভ্র সময়কাল বিলম্ব করল না। তার এখানে থাকা উচিত নয়। শরীরে শিরশির করে শিহরণ ভাব জাগছে। অভ্র উঠে দাঁড়ালো। বর্ষা নিচু গলায় জিজ্ঞেস করলো, আপনি এসেছেন অভ্র ভাই? বর্ষা নেমে গেল। তারপর আবার বলল, আমি জানি আপনি প্রতিদিন আমার ঘরে আসেন। অভ্রর পা থেমে গেল। বিছানা থেকে উঠে অভ্রর সামনে এসে দাঁড়ালো। বর্ষা গভীর মনোযোগে ওই 2 চোখের দিকে তাকালো। ক্ষীণ গলায় বলল, আমাদের বিয়ে হয়েছে অভ্র ভাই। এই সত্যটা আপনি সবার কাছে লুকিয়ে রেখেছেন কেন? অভ্র অবাক হয়ে তাকিয়ে আছে। বর্ষা আবার বলল, আমি আবার সেই গ্রামে গিয়েছিলাম। আমরা যে ঘরে থাকতাম সেখানে লোকেরা আমাকে চিনতে পেরে জিজ্ঞেস করলো কেন আমি আমার স্বামীকে নিয়ে আসিনি। আমি কিছুই বুঝলাম না। তারপর গ্রামের মাতব্বর চাচার কাছে নিয়ে যাই। তার ফোনে একটা ভিডিও আছে যেখানে আমরা বিয়ে করেছি। মাতাল অবস্থায় বিয়ে হয় না। অভ্র ঢোকিল। বলল, তাহলে প্রতিদিন আমার রুমে আসেন কেন? একটু দেখতে। এগিয়ে গেল বর্ষা। সে অভ্রর পায়ে পা রেখে দাঁড়ালো। নিচু গলায় জিজ্ঞেস করলো, শুধু দেখতে? মাথা ঘুরিয়ে নিল অভ্র। হ্যাঁ। বর্ষা অভ্রর গালে হাত রেখে বলল, আপনি নেশা করেছেন অভ্র ভাই? একটু, বন্ধুর খাচ্ছিল। বর্ষা অভ্রকে জড়িয়ে ধরো। অভ্র তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করে। বর্ষা দুর্বল গলায় বলল, কেন বলতে পারেন না ভালোবাসি? অভ্র ওর কোমর জড়িয়ে ধরলো। কাঁধে থুতি রেখে বলল, ভালোবাসা যা ছুঁয়ে দিলে ম্লান হয়ে যায়। বজ্রপাতের শব্দ কানে এলো এবং মুষলধারে বৃষ্টি শুরু হলো। বর্ষার সাথে সাথে অভ্রর বুকে মুখ লুকালো। অভ্র তার মাথায় হাত রাখে এবং তার মুখ উপরে তুলে ধীরে ধীরে তার ঠোঁটে স্পর্শ করে। অভ্র তার নরম ঠোঁটে গভীরভাবে চুমু খেল। অভ্র তার কানের কাছে ঠোঁট তুলে প্রফুল্ল হাসি দিয়ে ফিসফিস করে বলল, প্রণয় চলবে হানি? বর্ষা বুকে মুখ লুকিয়ে রেখে বলল, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।